শ্রদ্ধা আর কীর্তি তাদের অধিকারের জন্য লড়াই করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিকের ৩৩০তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন নিয়ে। তো ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই ত্রিপাঠী পরিবারের সবাই ঘরবাড়ি সাফ করায় ব্যস্ত থাকে, আর ওদিকে রাগিনী বসে সবাইকে চিল্লাতে থাকে। তখন ঋতু পিসি বলে, তোমার বয়স হয়ে গিয়েছে, চশমা নিতে হবে, ওখানে কতটা নোংরা পড়ে আছে দেখো। তারপরে তনুজা কিছুটা ময়লা নিয়ে সেখানে ফেলে দেয় আর বলতে থাকে, তুমি ঠিক বলেছ ঋতু, এখানে দেখো কতটা নোংরা পড়ে আছে। তারপরে নয়না দেবীও বলে, এ বাড়িতে দিলীপজির আত্মা থাকে, সবাই তাড়াতাড়ি করে পরিষ্কার করো। তখন শ্রদ্ধা অভয়কে ইশারা করে, তখন অভয় কিছু ওখানে ছড়িয়ে দেয় আর ভীষণ দুর্গন্ধ ছুটতে থাকে সেখান থেকে। আর রাগিনীর লোকগুলো সেখান থেকে চলে আসে। তখন ঋতু পিসি ওদেরকে দাঁড় করায়। ঋতু পিসি বলে যে এত লম্বা কৌতুক মিনার মতো লম্বা ওর উপরে ঝুল আছে, ঝুলগুলো একটু ছাপ করো। তারপরে রাগিনী ছি বলে ওঠে, বলে ভীষণ দুর্গন্ধ লাগছে, আমি এখানে থাকতে পারবো না। তারপরে রাগিনী বলে, যতক্ষণ আমি এখানে না আসছি ততক্ষণ ওদের উপর নজর রাখো, ওর লোককে বলে, আর কেউ যেন কোথাও না যায় বলে রাগিনী সেখান থেকে চলে যায়। তখন শ্রদ্ধা মাস্ক নিয়ে আসে, ওদেরকে বলে মাস্কগুলো পরো, আর আমরাও পরছি, খুব দুর্গন্ধ, মাস্কটা পরো। তারপরে ওদের লোকগুলো মাস্ক পরে, আর ওদিকে অভয় এবং শ্রদ্ধা আস্তে আস্তে সেই ঘরের দিকে যেতে থাকে। তখন পেছন থেকে রাগিনী সেই লোকগুলো বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? তখন অভয় বলে, ঘরে পুরো নোংরা ফেলে গিয়েছে, ওই জন্য ঘরগুলো সাফ করতে হবে। তখন রাগিনীর ওই লোকগুলো বলে, এখানে কোনো ময়লা নেই, তোমরা যে হলরুমে সাফ করছিলে সেখানে চলে যাও, সেখানে গিয়ে সাফ করো। তারপর শ্রদ্ধা এবং অভয় তাদের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। তারপরে বাড়িতে চলে আসে রাগিনী, এসে তার লোককে বলে, সীমা আর শঙ্কর কোথায়? তখন রাগিনীর লোক বলে, ওরা এখানে ভীষণ দুর্গন্ধ বার হচ্ছিল তাই বাইরে গেছে। তখন রাগিনী বলে, ভিতরে দুজন ঠিক আছে তো? তখন ওই লোকটি বলে, হ্যাঁ সব ঠিক আছে ভিতরে। রাগিনী তখন বলে, দেখাও আমাকে। তারপরে তাকে নিয়ে যায় ঘরে। তারপরে ঘরে গিয়ে দেখে ওরা দুজন বসে আছে, সেখানে ওদের মাথা ঢাকা ছিল। রাগিনী বলে, ওদেরকে এক্ষুনি এখান থেকে বাইরে বার করে নিয়ে চলো। তারপরে তারা ওদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে দেখা যায় তাদের দুজনকে নিয়ে রাগিনী আর তার লোক একটা অন্য জায়গায় পৌঁছায়। তারপরে গাড়ি থেকে নেমে রাগিনী তাদেরকে বলতে থাকে, এদের সাহস খুব বেড়ে গিয়েছে, এদেরকে দেখাতে হবে বলে রাগিনী ওর মুখ থেকে মুখোশটা খুলে দেখে বরুণ আর কীর্তির জায়গায় ওরই লোকেরা। তারপরে দেখা যায় অভয়ের বাবা বলতে থাকে, তোমাদের সাহসের মর্যাদা দিতে হবে, অতগুলো সিকিউরিটি রাখার পরেও তোমরা এদেরকে বাইরে বার করে নিয়ে এসেছো। অভয় তখন ভাবে কীর্তি আর বরুণকে কিভাবে উদ্ধার করেছিল। তারপর একে একে সেগুলো বাড়ির লোকেদের বলতে থাকে। তারপরে শ্রদ্ধা বলে, আমরা বরুণবাবু আর কীর্তিকে ফটাফট দড়ি খুলে ওদের জামা কাপড় ওদেরকে পরিয়ে ওখান থেকে সেম বসিয়ে রেখে আমরা চলে আসি। তারপরে নয়না দেবী বলে, আমরা তোমাদের উপর সারা জীবনের জন্য ঋণী হয়ে গেলাম, তোমরা দুজন নিজেদের জীবনের কথা না ভেবে বরুণ আর কীর্তিকে বাঁচিয়েছ। তখন অভয় বলে, জেঠিমা তুমি এ কি বলছো? ঠিক সেই সময় কীর্তির সোফা থেকে পড়ে যায় মেঝেতে। তখন সবাই কীর্তিকে তোলে, মুখে জল দেয়। তারপরে অভয় বরুণকে বলে, কিছু হবে না, তোমরা খালি একটু দুর্বল হয়ে গেছো, সব ঠিক হয়ে যাবে। তারপরে কীর্তির জ্ঞান ফিরে আসে আর শ্রদ্ধা কীর্তিকে জড়িয়ে ধরে। তারপরে সেখানে তারা কীর্তিকে বসায়। তখন শ্রদ্ধা বলে, আমি এদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। তারপরে শ্রদ্ধা খাবার নিয়ে আসতে চলে যায়। আর এদিকে দেখা যায় রাগিনী তার লোকদেরকে থাপ্পড় মারে আর বলে, ওরা এত দুর্বল হয়ে গিয়েছিল যে ওরা নিজেরাই নড়তে পারছিল না, তাও তোরা ওদেরকে সামলাতে পারিস নে? তোদেরকে পয়সা দিয়েছিলাম যেন কাজটা ভালোভাবে হয়ে যায়, আর উল্টে তোরা আমার কাজটা খারাপ করে দিয়েছিস। তারপরে এদিকে দেখা যায় শ্রদ্ধা প্রসাদ নিয়ে বরুণ আর কীর্তিকে দিতে যায়। শ্রদ্ধা তখন কীর্তির মুখে দিতে যায় প্রসাদ। তখন কীর্তি মুখ ঘুরিয়ে নেয় আর সে নিজেই প্লেট থেকে তুলে নেয়। শ্রদ্ধা বলে, তুই আমার উপর রাগ করে আছিস নাকি? কীর্তি বলে, হ্যাঁ। শ্রদ্ধা বলে, কি হয়েছে, তুই আমাকে বলবি না তো? তখন ঋতু পিসি বলে, বাহ, এদের জন্য কি না করেছে শ্রদ্ধা, তাও এর অহংকার তো দেখো। তখন তনুজা বলে, এদের সামনে অভয় আর শ্রদ্ধা নিজের জীবনের কথা না ভেবে এদেরকে বাঁচিয়েছে, আর এর নিজের মুখ এখন ফুলিয়ে রেখেছে।
তখন শ্রদ্ধা বলে, না মা, আমি আমার বোনকে চিনি, এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে, নয়তো এরকম করবে না। তখন শ্রদ্ধা কীর্তিকে বলে, কীর্তি কি হয়েছে বল না। তখন কীর্তি বলতে থাকে, তোমার দিকে আমি দেখবো না দিদি, আমি তোমার চোখে চোখ রাখবো না। তুমি কেন এরকম দিদি? তুমি সত্যি কথা বলো, আমার উপর তোমার কি রাগ হয় না দিদি? আমার তো ভীষণ রাগ হয় তোমার এই ভালোটা দেখে। তোমার চোখে চোখ রাখতে রাগ হয় আমার, যখন আমি তোমার চোখে চোখ রাখি না দিদি, আমি তখন ভীষণ নিচু ভাবি। আমি যাই করি না, কিন্তু আমি তোমার মতো হতে পারবো না। শ্রদ্ধা তখন বলে, কীর্তি তুই এরকম বলছিস কেন? কীর্তি বলে, তুমি কিছু বলবে না দিদি। আরও বলে, দিদি আমি খারাপ না, তুমি ভীষণ ভালো। আমি তোমার বরাবরই করার ত্বক করে আমি সব খারাপ করে ফেলি। পুরো পরিবার এইটাই ভাবে একটা বোন এত ভালো, আর একটা বোন কেন এরকম হলো। আমি তোমাদের সাথে এত কিছু করেছি, আর তো কিছু খারাপ কাজ করেছি, তাও তুমি এখনও ভালোবাসো। আমি এখন তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, তুমি এরকম কেন দিদি? আমি তোমার বরাবর করার জন্য পুরো পরিবারকে বিপদের মুখে ফেলেছি। আমি এখন বুঝতে পারছি না আমি একটা ভালো বোন হয়েছি, না আমি ভালো মেয়ে হয়েছি, না ভালো বউ হয়েছি, নাকি আমি ভালো মা। কীর্তি কাঁদতে কাঁদতে বলে। তারপরে শ্রদ্ধা বলে, তুই একটা কথা বলবি না, তুই আমার সব ছাড়া ভালো বোন, বলে জড়িয়ে ধরে কীর্তিকে। তখন বরুণ অভয়কে বলে, আমিও তো তোর সামনে ভীষণ পাপ করেছি, পারলে তুই আমাকে মাফ করে দিস। অভয় তখন বরুণকে জড়িয়ে ধরে। এদিকে দেখা যায় রাগিনী বলে, আমার চোখে ধুলো দিয়ে ওদেরকে নিয়ে গিয়েছে, এবার দেখো আমি কি করি। রাগিনী তখন ইন্সপেক্টর কিরণকে ফোন লাগায় আর বলে, এবার আমাদের মেন চালটা চালতে হবে। কিরণ তখন বলে, যেটা তুমি বলবে, আর আগের বারে মনে হচ্ছে ওদের ভালোভাবে শায়েস্তা হয়নি, এবার ভালোভাবে বুঝিয়ে দেব। তারপরে এদিকে দেখা যায় অভয় শ্রদ্ধাকে বলতে থাকে, যাক এবার আমাদের কে কিছু করতে পারবে না, আমরা সবাই একসাথে আছি, এবার আমরা ওকে দেখাবো, ওকে এই ঘর থেকে ধাক্কা মেরে বাইরে বার করে দেব। তখন শ্রদ্ধা বলে, না এখন ঠিক টাইম না। তখন বরুণ বলে, শ্রদ্ধা কেন? ওই রাগিনীকে কেন সহ্য করব? শ্রদ্ধা বলে, এ লড়াই এখনো শেষ হয়নি। রাগিনীকে বোকা বানিয়ে তোমাদের দুজনকে বার করে নিয়ে এসেছি, এখন ও রেগে আছে, আমাদের নিজেদের রাগটা কন্ট্রোল করতে হবে, আমাদের নিজেদের রাগটা কন্ট্রোলে রাখতে হবে। যদি আমরা রাগিনীর উপরে ধোঁকাধড়ির কেস করি, উল্টে ওই কেস আমাদের উপরেই না পড়ে যায়। তখন তনুজা বলে, তাহলে আমরা কি করব? সারা জীবন ও সামনে চাকরের কাজ করে যাব? আমাদের বাড়িতে আমাদেরকেই চাকর বানিয়ে রেখেছে। তখন আরতি বলল, না মা, বৌদি আমাদেরকে কিছু করতে হবে না, আমি সবাইকে কাজের লোকের মতো দেখতে পারবো না। অভয়ের বাবা বলে, আমাদের ওদের নামে পুলিশ কমপ্লেন করতে হবে, বরুণ আর কীর্তিকে ওরা আটকে রেখেছিল। তখন সোনিয়া শ্রদ্ধাকে বলে, হ্যাঁ আমাদেরকে কমপ্লেন করা উচিত। তখন শ্রদ্ধা বলে, আমি তোমাদের কথা বুঝতে পারছি, কিন্তু ওই রাগিনী ইন্সপেক্টর কিরণের সাথে মিলে এই কেস উল্টে আমাদেরকে দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। আর বলে, আমাদেরকে এখন শান্তিতে চিন্তা ভাবনা করে দেখতে হবে, ওই রাগিনীর সাথে যুদ্ধে লড়তে হবে। তখন কীর্তি বলে, শান্তিতে কাজ ওই রাগিনীর পাথর, ও শান্তির ভাষা বোঝে না, ও দাদাগিরির ভাষাও বুঝতে পারবে। আর বলে, ওই পাথরের ভাঙার জন্য আমাদেরকে লোহা নিয়ে আসতে হবে। তখন ঋতু পিসি বলে, হ্যাঁ ঠিক বলেছ, আমাদের কীর্তি এইভাবেই ভালো হয়েছে না, নাগিনীকে নাগিন দিয়ে শায়েস্তা করা যাবে। আর কীর্তি বলে, আমি জানি ওর অহংকার কিভাবে ভাঙতে হয়, এবার ওই রাগিনীকে আসল আয়না আমি দেখাবো। তখন কীর্তি হাত বাড়িয়ে দেয়, আর একে একে সবাই কীর্তির হাতে হাত রাখে, রাগিনীকে শায়েস্তা করার শপথ খায়। কিন্তু শ্রদ্ধা হাত মিলালো না। তখন কীর্তি বলে, দিদি একবার আমার উপর ভরসা করে তো দেখ। তো বন্ধুরা, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিকের 330তম পর্বের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে